বাসু গম্ভীর হয়ে বললেন, অলরাইট, কাল সকালে বেডটি সার্ভ করার আগেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। থ্যাঙ্কস ফর ইয়োর কর্ডিয়ালিটি। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম, দেবযানী আর হেমন্তের বিয়েটা পাকা করা, সেটা কিন্তু সুসম্পন্ন হয়েছে। একটি রিপোর্টে আমি তা লিখে রেখেছি। যাওয়ার আগে সেটা আপনাকে দিয়ে যাব, আপনার সৌজন্যের বিনিময়ে। আই ডোন্ট নিড ইট, বাট ইউ ডু নিড ইট, কর্নেল। কারণ রিপোর্টের একটা কপি যে আমার কাছে থেকে যাবে, লিগ্যাল ডকুমেন্ট, ওটা পড়া থাকলে আপনার সুবিধা হতো লিগেলি। কর্নেল আগুন ঝরা দৃষ্টিতে কয়েকটা মুহূর্ত তাকিয়ে দেখলেন বাসু সাহেবকে। তারপর দেবযানীর দিকে ফিরে বললেন, দেবযানী, তুমি খুবই অন্যায় করেছ। মিথ্যা পরিচয়ে দুজন গোয়েন্দাকে আমার প্যালেসে ঢুকিয়ে দিয়েছ। সে বোঝাপড়া আমি তোমার বাবার সঙ্গে করব। তোমাকে বরং বলে রাখছি, মানে আই ওয়ার্ন ইউ, এই প্যালেসে তুমি আর কোনোদিন মাথা গলাবে না। সেটা হয়ে যাবে স্ট্রেস পাসিং। তাছাড়া টেলিফোনেও তুমি হিমুর সঙ্গে কোনো যোগাযোগ করবে না, বুঝেছ? দেবযানী মাথা খাড়া রেখেই প্রত্যুত্তর করে, না, বুঝিনি আঙ্কেল। বাড়িটা আপনার, আপনি বারণ করে দিচ্ছেন, আমি এ বাড়িতে আর নিশ্চয়ই আসব না। কিন্তু হিমু তো আপনার নাবালক পুত্র নয়, আমিও অ্যাডাল্ট। আপনি আমাদের সাংবিধানিক অধিকারে হাত দেন কোন যুক্তিতে? কর্নেল গর্জে উঠলেন, ইজ দ্যাট সো? তাহলে তুমি নিচে নেমে এসো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এরপর একটা রাতও। কথাটা তার শেষ হলো না। 3 নম্বর ঘরের দরজাটা খুলে গেল। করিডোরে বার হয়ে এসে হিমু দৃঢ়স্বরে বললে, ড্যাডি, আই থিঙ্ক ইউ আর থরলি ড্রাঙ্ক। দেবী রাতটা এখানেই থাকবে। ইউ বেটার গো ডাউন স্টেয়ার্স। কর্নেল সকলের মুখে পর্যায়ক্রমে একবার তাকিয়ে দেখলেন। দেবযানী পাথরের মূর্তি, বাসু নির্বিকার, হিমু দুপা ফাঁক করে নিস্পন্দ দাঁড়িয়ে আছে। কোথাও কিছু নেই। কর্নেল তার হাতের কাচের গ্লাসটা ছুঁড়ে মারলেন দেওয়ালে। টুকরো টুকরো কাচ আর হুইস্কি ছড়িয়ে পড়ল চারিদিকে। কর্নেল অস্ফুটে গর্জন করে ওঠেন, ড্যাম ইট! টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন তিনি। দেবযানী নিঃশব্দে বারান্দার ও প্রান্ত থেকে একটা ওয়াইপার ব্রাশ দিয়ে কাচের টুকরোগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে দিতে থাকে। বাসু এপাশ ফিরে হিমুকে বললেন, এবার তুমি শুতে যাও হিমু, রাত অনেক হয়েছে। দেবযানীর বাহুমূল ধরে তিনি তাকে নিয়ে এলেন নিজের ঘরে। দরজাটা ভিতর থেকে ছিটকেনি বন্ধ করে দেবযানীকে বললেন, তুমি ওই খাটে উঠে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, অত্যন্ত জরুরি এবং বিশেষ গোপনীয়। নিজেও বসলেন একটা চেয়ারে। দেবযানী নত নেত্রে বলে, কথা আর কি বাকি রইল বাসু মামু? হিমুদার সঙ্গে আমার সব সম্পর্ক তো শেষ হয়ে গেল। বাসু পাইপটা ধরাতে ব্যস্ত ছিলেন। এক মুখ ধোয়া ছেড়ে বললেন, নো, অ্যান এমফ্যাটিক নো, কিছুই শেষ হয়নি। ইনফ্যাক্ট নতুন করে একটা চ্যাপ্টার আজ রাতে শুরু হলো। শোনো দেবযানী, হেমন্তের অসুখটা ফেক, অবাস্তব হয়নি। ওকে স্লো পয়জনিংয়ে ক্রমশ পাগল করে তোলা হচ্ছিল। এখন মানে এই মুহূর্ত থেকে সেটা বন্ধ হলো। আই অ্যাসিওর ইউ, হেমন্ত কোনো বংশানুক্রমিক ব্যাধিতে আদৌ ভুগছে না। দেবযানীর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বললে, কে হিমু তাকে স্লো পয়জনিং করবে? কেনই বা করবে? আর কি করে আপনি আন্দাজ করছেন যে ওর অসুখটা বংশানুক্রমিক নয়? বাসু বললেন, তুমি 3টি প্রশ্ন করেছ। প্রথম 2টির জবাব কাল সকালে দেব, তৃতীয়টা জবাব এখনই দিয়ে দিচ্ছি। যেহেতু হেমন্তের দেহে অভিশপ্ত পাঠক পরিবারের এক বিন্দুও রক্ত নেই। দেবযানী জবাব দিল না, অবাক বিস্ময়ে তাকিয়ে রইল শুধু। বাসু বললেন, তুমি এতদিনেও আন্দাজ করতে পারোনি? হিমুর মা গায়ত্রী, তার ধমনীতে কোনো অভিশপ্ত রক্ত ছিল না। কেমন? আর ওর বাবা, তুমি কি জানো না? দেবযানী যেন পাথরে গড়া মূর্তি, নির্বাক, নিষ্পন্দ। জানো না দেখছি। হিমু নিজেও জানে কিনা জানি না, ওর বাবা হচ্ছেন বসন্ত কুমার ঘোষ। গায়ত্রীর বিবাহের প্রায় সঙ্গে সঙ্গে কর্নেল যুদ্ধে চলে যান। তোমার বসন্ত কাকা আসেন এই প্যালেসে, সদ্য বিবাহিতার দেখভাল করতে, সান্ত্বনা দিতে। শিল্পীর প্রতি মেয়ে মনের একটা আকর্ষণ থাকেই। বসন্ত কুমার দীর্ঘদেহী, সুদর্শন, চার্মিং পার্সোনালিটি। গায়ত্রীর বিয়ে হয়েছে 20শে মার্চ 71 সালে, আর হিমুর জন্ম 7ই ফেব্রুয়ারি 72 সালে।
এদিকে কর্নেল যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন হেমন্তর জন্মের মাত্র 2 মাস আগে। তিনি মাঝে মাঝে হয়তো ছুটিছাটায় এসেছেন, স্ত্রীর সঙ্গে রাত্রি বাসও করেছেন, কিন্তু হেমন্তর চেহারা দেখছ না? কর্নেল শ্যামবর্ণ, খর্বকায়, অথচ হেমন্ত গৌরবর্ণ, দীর্ঘদেহী, ঠিক বসন্তবাবুর মতো। দেবযানী রুখে ওঠে। এসব কি কথা বলছেন মামু? শুধুমাত্র চেহারার সদৃশ্য থেকে আপনি এত বড় কথাটা বলতে পারলেন? বাসু দুদিকে মাথা নেড়ে বললেন, না দেবযানী, এ কোনো আন্দাজে বলা নয়। আমি নানান দিক বিবেচনা করে স্থির নিশ্চয়ই বুঝতে পেরেছি হিমু কোনো বংশানুক্রমিক ব্যাধিতে ভুগছে না। সমান তেজের সঙ্গে দেবযানী বলে, হিমুদা যে একটা কঠিন মানসিক ব্যাধিতে ভুগছে এটা প্রত্যক্ষ সত্য। তার হেতুটাও ডাক্তারবাবুরা বলেছেন বংশানুক্রমিক জিন্সের প্রভাবে। আপনি কি ডাক্তারবাবুদের ডায়াগনোসিসটাকেও উড়িয়ে দিতে চান? হ্যাঁ চাই, কারণ ডায়াগনোসিসটা বিজ্ঞানসম্মতভাবে দাঁড়াতেই পারে না যদি হিমুর ধমনীতে পাঠক বংশের রক্ত না থাকে। কিন্তু সেটা তো আপনার আন্দাজ, অথচ তার পাগলামিটা প্রত্যক্ষ বাস্তব। কলিমুদ্দিন চাচার পাঠার গলা সে কাটবে কেন? সাময়িকভাবে পাগল না হয়ে গেলে? বাড়ির মুরগিগুলো? বাসু বাধা দিয়ে বললেন, না দেবযানী, না। ফর ইউর ইনফরমেশনস, তাদের মৃত্যুর জন্য তোমার হিমুদা আদৌ দায়ী নয়। আপনি জানেন না মামু, ডাক্তার জেঠু আমার কাছে স্বীকার করেছেন যে ছোড়ার বাটে রক্তের উপর হিমুদার আঙ্গুলের স্পষ্ট ছাপ পড়েছিল। কর্নেল কাকু এক্সপার্টস দিয়ে সেটা পরীক্ষা করিয়ে জেনেছেন যে সে আঙ্গুলের ছাপ হিমুদারই। বাসু বাধা দিয়ে আবার বলে ওঠেন, না, আর কোনো কথা নয়। যেটুকু শুনেছ বিশ্বাস করতে পারো আর নাই পারো, তাতেই আজ রাতে তোমার ঘুম হবে না। সব এক্সপ্লেনেশন এখনই দেওয়া যাবে না। চলো, তোমাকে বরং ও ঘরে পৌঁছে দিই। না, ওদিক দিয়ে নয়, এই মাঝের ইন্টার কমিউনিটিং দরজাটা দিয়ে। দুঘরের মাঝখানে যে দরজাটা আছে সেই পথে বাসু সাহেব দেবযানীকে পৌঁছে দিলেন তার নির্দিষ্ট শয়ন কক্ষে। ওর ঘরের যে প্রধান প্রবেশ পথ, করিডোরের দিকে দরজাটা ছিটকিনি বন্ধ করে ফিরে এসে আবার বললেন, শোনো দেবযানী, এ ঘরে সংলগ্ন টয়লেট আছে, টেবিলে খাবার জলও আছে। কোনো কারণেই আজ রাতে তুমি এই করিডোরের দিকে দরজাটা খুলবে না। যদি মনে হয় কেউ সেদিকের দরজা ধাক্কাচ্ছে, তাহলে তুমি এই মাঝের দরজা দিয়ে আমার ঘরে চলে আসবে, আমাকে ডেকে তুলবে। এ দরজায় আমার দিকে ছিটকানি বন্ধ থাকবে না। তুমি তোমার দিকের ছিটকিনি বন্ধ করে শোবে, বুঝেছ? দেবযানী অবাক হয়ে বলে, কেন মামু? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমরা নাটকের যবনিকা মুহূর্তের কাছাকাছি এসে পৌঁছেছি। সেই সিক্সথ সেন্সের নির্দেশেই আমি এখানে ছুটে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছে আজকের রাতটা একটা ক্রিটিক্যাল রাত্রি। আপনি তো এখানে এসেছেন আমার ডাকে। হিমুদা কেন আমাকে প্রত্যাখ্যান করছেন সেটা খুঁজে বার করতে। না দেবযানী, শুরুটা সেভাবেই হয়েছিল বটে, কিন্তু ক্রমশ ঘটনাটা মনে হচ্ছে অন্য খাতে বইছে। আমি ছুটে এসেছি, তুমি হয়তো অবাক হবে শুনলে, একটা মৃত্যুকে প্রতিহত করতে, একটা হত্যাকাণ্ড ঠেকাতে। বজ্রাহত দেবযানীর ওষ্ঠাধর শুধু উচ্চারণ করল বাসু সাহেবের শেষ শব্দটা। হত্যাকাণ্ড? হ্যাঁ দেবযানী, আমার আশঙ্কা হয়েছিল যে এখানে একজন আততায়ী কোনো একজনকে হত্যা করার পরিকল্পনা করছে। সেটা ঠেকাতেই আমি ছুটে এসেছি। কে, কেন, কাকে খুন করতে চায় তা আমি এখনই তোমাকে জানাতে পারছি না বিশেষ কারণে, কিন্তু এটাই আমার স্থির আশঙ্কা। এবার শুয়ে পড়ো তুমি। গ্রীবা ভঙ্গিতে সম্মতি জানালো মেয়েটি। বাসু বললেন, গুড নাইট, বাট ডোন্ট ফরগেট মাই লাস্ট ইনস্ট্রাকশনস। বাড়িতে আগুন লাগলেও তুমি ওই করিডোরের দরজাটা খুলবে না। মাঝের দরজাটা খুলে আমার ঘরে চলে আসবে, কেমন? দেবযানী ধীরে ধীরে খাটে উঠে বসল। বাসু নিজের ঘরে ফিরে এলেন। টাইপ করার কাজ তখনও কিছুটা বাকি ছিল। বিশেষ কারণে উনি আজ রাত্রেই টাইপ করে ফেলতে চান। তাই বটুকের মাধ্যমে 1 ফ্লাক্স র কফি বানিয়ে রেখেছিলেন। তার শেষ তলানিটুকু কাপে ঢেলে জানলার দিকে সরে এলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন অমাবস্যার ঘনান্ধকারে গ্রাম্য প্রকৃতি সুষুপ্তিমগ্ন। বহুদূরে অন্ধকারে এক সারমেয় আর্তনাদ, আর সেই করুণ আবেদনের মূর্ছনা স্তব্ধ প্রকৃতির বক্ষপঞ্জরে যেন অনুরণিত হতে থাকে।
গাছগাছালির ফাঁকফোকর দিয়ে সে আর্তনাদ যেন এগিয়ে আসছে এই নিদ্রামগ্ন প্রাসাদের দিকে। কেউ সে কথা জানে না, কেউ আশঙ্কা করেনি। শুধুমাত্র এক বৃদ্ধ সত্তান্বেষীর মস্তিষ্কে গ্রে সেলের তন্ত্রীতে তার রেসনেন্স মন্দিত হয়ে উঠেছে। বৈচারিক পরিকল্পনাটা উনি বুঝতে পেরেছেন। যাবতীয় এভিডেন্স সংগ্রহ করা গেছে হত্যাকাণ্ডটা অনুষ্ঠিত হবার পূর্বেই, কিন্তু এই শত্রু দুর্গে কিভাবে সেটা বিশ্বাসযোগ্য রূপে উপস্থাপিত করবেন তাই যেন স্থির করে উঠতে পারছেন না।